নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। সুইজারল্যান্ডের এই সফরে চলে এসেছি সুইস অ্যালপসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাঁটছি পাহাড়ি গ্রাম রান্দার রাস্তা দিয়ে। দেখতে যাচ্ছি দেশের সবচেয়ে আইকনিক পর্বতশৃঙ্গ ম্যাটারহর্ন। এই ম্যাটারহর্নের প্রবেশদ্বার গ্রাম জারম্যাট। জারম্যাট থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে ম্যাটার ভ্যালি উপত্যকায় অবস্থিত রান্দা, একটি ছোট শান্ত গ্রাম। গতকাল ইন্টারলাকেন থেকে এসে রাতটা কাটিয়েছি এখানেই। জারম্যাটের তুলনায় অনেকটাই নিরিবিলি হওয়ায় এটি স্থানীয় সুইস গ্রামের নিখাত অভিজ্ঞতা প্রদান করে। রান্দার এই ছোট্ট স্টেশনে আপ এবং ডাউন লাইনের ট্রেন অনবরত আসা যাওয়া করে চলেছে ভিস্প থেকে জারম্যাট পর্যন্ত। উঠে পড়ছি জারম্যাটমুখী ট্রেনে। মাঝে আর কোনো স্টপ নেই, মিনিট 20 টানা গেলেই জারম্যাট। বিশ্ববিখ্যাত পাহাড়ি গ্রাম জারম্যাট। আইকনিক ম্যাটারহর্ন তো বটেই, তাছাড়াও চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য। রান্দার শান্ত পরিবেশের বিপরীতে জারম্যাট মুখর মানুষের কোলাহলে, এবং শুধুই মানুষের কোলাহলে, কারণ জারম্যাট একটি গাড়ি মুক্ত বা কার ফ্রি স্থান। পুরো শহরে ব্যক্তিগত গাড়ির চলাচল নিষিদ্ধ, পরিবর্তে ছোট বৈদ্যুতিক ট্যাক্সি এবং ঘোড়ায় টানা গাড়ি ব্যবহৃত হয়, ফলে এলাকার বাতাস সম্পূর্ণ দূষণমুক্ত। এখানকার স্থাপত্য শৈলীর এক বিশেষ ঐতিহ্য কাঠের চালের বাড়ি বা শ্যালে। স্থানীয় কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই বাড়িগুলির ছাদ স্লেট পাথরের, ডিজাইন করা প্রবল তুষারপাতের চাপ সহ্য করার জন্য। অতীতে জারম্যাট ছিল মূলত একটি কৃষিপ্রধান গ্রাম। 1865 সালে ব্রিটিশ পর্বতারোহী এডওয়ার্ড হুইম্পার ম্যাটারহর্ন জয় করার পর এটি দ্রুত বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। গ্রীষ্মকালীন হাইকিং এবং শীতকালীন স্কিইংয়ের ওপর ভিত্তি করে জারম্যাট এখন একটি 12 মাস ব্যাপী পর্যটন কেন্দ্র। স্থানীয়দের মধ্যেও পর্বতারোহণ, ট্রেকিং এবং স্কিইংয়ের প্রতি গভীর ভালোবাসা দেখা যায়। বরফ মোড়া আলপাইন পাহাড়ের পটভূমিতে সেন্ট মেরিজ চার্চ, জারম্যাটের এক প্রধান ক্যাথলিক চার্চ। পাশেই গ্র্যান্ড হোটেল জারম্যাটহফ। 1879 সাল থেকে চালু থাকা এই হোটেল জারম্যাটের প্রাথমিক পর্বতারোহণ পর্যটনের স্বর্ণযুগের সাক্ষী। মাসটা এপ্রিল, তাই চলছে জনপ্রিয় বাৎসরিক সঙ্গীত উৎসব জারম্যাট আনপ্লাগড ফেস্টিভ্যাল। এর ফরম্যাট অ্যাকুস্টিক বা আনপ্লাগড। হাঁটতে হাঁটতে শহরের মূল কেন্দ্র ছাড়িয়ে একটু বহিরাংশে রেল লাইনের ধারে বেশ সকাল সকাল বেরিয়েছি। এবার একটা ছোট্ট ব্রেক ব্রেকফাস্টের। এবার সময় ম্যাটারহর্ন দেখতে যাওয়ার। জারম্যাট থেকে এই গোর্নেগ্রাট রেলওয়ে 1600 মিটার উচ্চতা থেকে শুরু করে প্রায় 9 কিলোমিটার রেলপথ অতিক্রম করে পৌঁছয় 3000 মিটার উচ্চতায়। 1898 সালে স্থাপিত সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু আউটডোর গিয়ার রেলওয়ে বা কগহুইল রেলওয়ে এবং বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে বৈদ্যুতিক কগহুইল রেলওয়ে। আকাশ যে একেবারে পরিষ্কার তা নয়, এবং মেঘের আনাগোনা লেগেই আছে, কিন্তু ট্রেন কয়েক পা এগোতেই দেখা মিলল সেই আইকনিক পর্বতশৃঙ্গের ম্যাটারহর্ন।
অ্যালপাইন পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা শ্যালের মাঝখান দিয়ে মেঘ কুয়াশার মধ্যে মাথা উঁচিয়ে পিরামিড আকারের সেই প্রতীকী শৃঙ্গ ম্যাটারহর্ন। এর উচ্চতা প্রায় ৪,৪৭৮ মিটার। এটা ঠিক যে উচ্চতা নিরিখে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ম্যাটারহর্নের তুলনায় প্রায় দ্বিগুণ, কিন্তু পর্বত আরোহণের ক্ষেত্রে এটিকে অন্যতম বিপজ্জনক চূড়া বলে গণ্য করা হয়। এর প্রধান কারণ হল এর খাড়া উন্মুক্ত পাথুরে দেওয়াল, পিরামিড আকারের কাঠামো এবং আলগা পাথর। 1865 সালের প্রথম আরোহণের পর থেকেই বিপদ সংকেত স্পষ্ট হতে থাকে। শৃঙ্গ জয় করে নামার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় দলের 4 পর্বতারোহীর। জনপ্রিয়তার কারণে পথে ভিড় বেড়ে যাওয়ায় পাথর পতনের ঝুঁকি বাড়ে এবং 80% দুর্ঘটনা ঘটে এই অবতরণের সময়। 500-রও বেশি মৃত্যুর রেকর্ড নিয়ে ম্যাটারহর্নের দুর্ঘটনার হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি। প্রকৃতির এই রূপ একই সঙ্গে যেমন ভীতি জাগায়, তেমনি এর সৌন্দর্য মনকে মুগ্ধ করে তোলে। ট্রেনের জানলা দিয়ে যখন এই শুভ্র বরফের ক্ষেত্র এবং বরফে ঢাকা চূড়াগুলো দেখছি, ভয় লাগছে না, ভালো লাগছে। পর্বত আরোহী হওয়ার ক্ষমতা, দক্ষতা কিংবা সাহস কোনোটাই আমার নেই, কিন্তু মানুষের অসাধারণ প্রকৌশল এবং প্রযুক্তির কারণেই এই দুর্গম স্থানগুলি আজ আমাদের মতো সাধারণ পর্যটকদের উপভোগের জন্য উন্মুক্ত। আর এই কাজটি বিশেষভাবে করে দেখিয়েছে সুইজারল্যান্ড। তাদের প্রযুক্তির উন্নতির কারণেই ম্যাটারহর্ন বা ইয়ুংফ্রাউয়ের মতো স্থানগুলিতে এখন এত সহজে পৌঁছানো যায়। আগের পর্বে ঘুরে দেখেছি ইন্টারলাকেন লাউটারব্রুনের অঞ্চল আর চাক্ষুষ করেছি ইয়ুংফ্রাউ, আইগার, মশের মতো শৃঙ্গগুলি, যা সুইস বার্নিজ অ্যালপসের অংশ। আর এই জারম্যাটের ম্যাটারহর্ন শৃঙ্গ হল সুইস পেনিন অ্যালপসের অংশ, সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমে ইতালির সীমান্তে অবস্থিত। বার্নিজ অ্যালপসের তুলনায় পেনিন অ্যালপস দৃশ্যত অনেক বেশি রুক্ষ এবং খাড়া। দেখতে দেখতে ট্রেন পৌঁছে গেছে শেষ স্টপ গোর্নেগ্রাট। 10,000 ফুটের উচ্চতায় গোর্নার গ্লেশিয়ার এবং ম্যাটারহর্ন সহ 29টি শৃঙ্গের অবজারভেশন ডেক। তবে প্রকৃতির খেয়ালে এখন চারিদিক মেঘ কুয়াশায় ঢাকা, তাই ভিজিবিলিটি অনেকটাই সীমিত। ঘড়ির কাঁটা মেনে চলছে সুইস ট্রেন। হুইসল বাজিয়ে একের পর এক গাড়ি ঢুকছে জারম্যাট থেকে গোর্নেগ্রাট। বিপরীতমুখী ট্রেন ধরে আবার ফিরে যাওয়ার পালা। স্কিইং এর জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য জারম্যাট। ইতালির সার্ভিনিয়ার সাথে যুক্ত হয়ে বৃহৎ এই ম্যাটারহর্ন স্কি প্যারাডাইস। সহজ থেকে শুরু করে খুবই কঠিন, এখানে সব স্তরের স্কিয়ারদের জন্য উপযুক্ত ঢাল রয়েছে। প্রায় 360 কিলোমিটার ঢাল বরাবর রয়েছে অত্যাধুনিক লিফট ব্যবস্থা, যা সাহায্য করে স্কিয়ারদের যাতায়াতের। বরফের গুণমান এবং দীর্ঘ স্কি মৌসুমের জন্য এটি একটি 12 মাস ব্যাপী পর্যটন কেন্দ্র।
দেশের দক্ষিণ পশ্চিমে ইতালির সীমান্তে এই ভ্যালিস ক্যান্টনের ম্যাটার ভ্যালির একটি গুরুত্বপূর্ণ শহর ভিস্প। আমাদের পরবর্তী গন্তব্য দেশের রাজধানী বার্ন যাওয়ার আগে একটু পায়ে হেঁটে দেখা ভিস্পের দৈনন্দিন জীবন। ভিস্প শহরটিকে সুইজারল্যান্ডের রেল যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল বা হাব বলা যেতে পারে। একদিকে জারম্যাট ভ্রমণকারীদের জন্য প্রধান প্রবেশদ্বার, সঙ্গে অন্যান্য প্রধান শহর যেমন জুরিখ, বার্ন থেকেও মেন লাইন ট্রেনগুলি এসে থামে এই ভিস্পে। এছাড়াও ছোট এই শহরটি ইতালির সীমান্তের দিক থেকেও প্রবেশপথ তৈরি করে। মিলান সহ ইতালির অন্যান্য শহরগুলির সঙ্গে ভালো সংযোগ রয়েছে ভিস্পের। হাঁটতে হাঁটতে দিব্যি টের পাওয়া যাচ্ছে যে ভিস্প জারম্যাট বা রান্দার মতো নিছক পর্যটন গ্রাম নয়, বরং একটি আঞ্চলিক কেন্দ্র যেখানে স্থানীয় জীবনযাত্রা, ব্যবসা এবং শিল্প প্রাধান্য পায়। এই শহরটি ঐতিহাসিকভাবে কৃষিকর্ম এবং ওয়াইন উৎপাদনের জন্য পরিচিত এবং বহু দশক ধরে পরিবহন ও বাণিজ্যের একটি কেন্দ্র হিসেবে কাজ করছে। ভিস্প থেকে সকালের ট্রেনে এসেছি বার্ন, সুইজারল্যান্ডের ক্যাপিটাল। তবে বার্নে থাকার সময় নেই, এখান থেকেই চলে যাব শেষ গন্তব্য জুরিখ। তাই স্টেশনের লাগেজ স্টোরেজে মালপত্র রেখে পায়ে হেঁটে ঘুরে দেখব বার্ন। বার্নকে আনুষ্ঠানিকভাবে বলা হয় সুইজারল্যান্ডের ফেডারেল সিটি। আইনগতভাবে পূর্ণাঙ্গ রাজধানীর মর্যাদা একে কিন্তু দেওয়া হয়নি। তাই বার্ন কার্যত সুইজারল্যান্ডের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে। ফেডারেল সরকার ও সংসদের প্রধান কেন্দ্রস্থল এই বুন্দেশ হাউস। বার্নের পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সবুজ গম্বুজ এবং অলংকৃত নকশার এই ভবন সুইস স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। কেন্দ্রের গম্বুজযুক্ত অংশে বসে ফেডারেল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদ ও রাজ্য পরিষদ, এবং দুপাশে দুটি উইং রয়েছে সরকারের অন্যান্য দপ্তরের জন্য। মজার এই ফোয়ারাসহ ভবনটির সামনের চাতালটির নাম বুন্দেশ হাউস প্লাটস। স্থানীয়দের এবং পর্যটকদের জন্য একটি মিলনস্থল এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানের স্থান। বার্ন ওল্ড টাউনের সবচেয়ে প্রতীকী ল্যান্ডমার্ক এই ক্লক টাওয়ার জিত গ্লোগে। 1200 দশকে নির্মিত একটি মধ্যযুগীয় টাওয়ার, যা একসময় ব্যবহৃত হতো শহরের প্রথম পশ্চিম প্রবেশদ্বার হিসেবে। পরবর্তীকালে এটিকে রূপান্তরিত করা হয় অত্যাধুনিক জ্যোতির্বিজ্ঞানের ঘড়িতে। এর মূল আকর্ষণ হল প্রতি প্রহরে ঘড়ির ঘণ্টা বাজার কয়েক মিনিট আগে পুতুলদের একটি ক্ষুদ্র নাট্য পরিবেশনা। এই অ্যানিমেটেড শো দেখতে নিয়মিত ভিড় করেন পর্যটকরা। জেদগ্লোগে ক্লক টাওয়ার থেকে পূর্বে বিস্তৃত বার্নের পুরনো শহরের প্রধান এবং সবচেয়ে জমজমাট রাস্তা ক্রামগাসে। ঐতিহাসিকভাবে এটি ছিল শহরের মূল বাজারের রাস্তা। স্থানীয় সুইস জার্মান ভাষায় পরিচিত ছিল ম্যারিড গ্যাসে বা মার্কেট অ্যালি নামে। থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করার সময় অ্যালবার্ট আইনস্টাইন বসবাস করতেন এই ক্রামগাসেতেই। জটায়ুর ভাষায় কি স্থান মাহাত্ম্য মশাই। রাস্তার মাঝখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা আর দুপাশে সযত্নে সংরক্ষিত মধ্যযুগীয় ভবন।
ক্রাম গাছের দুপাশ দিয়ে সারিবদ্ধ বাড়িগুলোর নিচে ছাদযুক্ত তোরণ বা আর্কেড। রাস্তার মূল ফুটপাতের ধার ঘেঁষে সেই আর্কেড জুড়ে একের পর এক দোকান। সুইজারল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় এবং প্রিমিয়াম চকলেট প্রস্তুতকারক ব্র্যান্ড ল্যাডেরাক বিশ্বজুড়ে পরিচিত তাদের টাটকা হাতে তৈরি চকলেটের জন্য। থরে থরে সাজানো প্রালিন, ট্রাফেলস ইত্যাদি। তবে সবচেয়ে বিখ্যাত এদের ফ্রেশ চকলেট। বড় বড় প্লেটে তৈরি করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভেঙে বিক্রি করা হয়। ল্যাডেরাকে চকলেট টেস্টিং এবং কেনাকাটা করে বেরিয়েই দেখি বিপত্তি। শুরু হয়েছে বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টি একেবারে। তাড়াতাড়ি পা চালিয়ে একটা আর্কেডের নিচে আশ্রয় নিয়ে অপেক্ষা করা বৃষ্টি থামার। বৃষ্টি থামলেও বেশ কিছুক্ষণ পরে হেঁটে যাচ্ছি ক্রামগাসের একেবারে পূর্ব প্রান্তে। সামনেই নাইডেক ব্রুকে ব্রিজ। ব্রিজের ওপর থেকে আর নদীর বাঁক, ঐতিহাসিক উন্টার টোর ব্রুকে ব্রিজ এবং পুরনো স্থাপত্য মিলিয়ে এটাই বার্নের পিকচার পোস্টকার্ড। নাইডেক ব্রুকে ব্রিজ পেরিয়ে নদীর পূর্ব দিকে শশালদে হিল চড়াই বেয়ে ওপরে উঠে বার্নের রোজ গার্ডেন, একটি জনপ্রিয় পাবলিক পার্ক। বৃষ্টি ভেজা গাছপালা ও রাস্তা, সঙ্গে পাখির মিষ্টি ডাক আর ঠান্ডা হাওয়া মিলিয়ে বার্নের রোমান্টিক দুপুর। শশালদে হিল থেকে বার্নের মেঘলা স্কাইলাইন। পার্কটা গোলাপের জন্য পরিচিত হলেও বছরের এই সময় বোধহয় ফুলের আশা নেই। সুইজারল্যান্ডের সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গথিক শৈলীর গির্জা বার্ন ক্যাথিড্রাল। এর নির্মাণ কাজ 1421 সালে শুরু হয়ে শেষ হতে লেগেছিল প্রায় 5 শতাব্দী। ক্যাথিড্রালের চূড়াটি 1890 সালে সম্পূর্ণ হয়। উচ্চতা 100 মিটারেরও বেশি। স্থানীয় নাম বার্নার মানস্টার, জার্মান ভাষায় যার আক্ষরিক অর্থ একটি বড় গির্জা। বার্ন ঘোরার পর্ব শেষ। বৃষ্টি হয়ে কিছুটা সময় আটকে পড়েছিলাম, কিন্তু ট্রেনের টাইম হয়ে এসেছে। সোজা স্টেশন এবং সেখান থেকেই সফরের শেষ গন্তব্য জুরিক। আজ পৌঁছতে রাত হয়ে যাবে। শহর ঘুরে দেখব কাল। Bahnhofplatz, Hauptbahnhof, Endhaltestelle. জিউরিক হল সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং দেশটির অর্থনৈতিক, আর্থিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। হোটেল থেকে ট্রামে করে জিউরিকের প্রধান ট্রেন স্টেশন হাউপ্টবানহফ। এরই ঠিক পেছনে সুইস ন্যাশনাল মিউজিয়াম বা জার্মান ভাষায় ল্যান্ডেস মিউজিয়াম। মধ্যযুগীয় দুর্গের মতো দেখতে হলেও এর স্থাপনা 1898 সালের।
প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর ইতিহাস পর্যন্ত সুইজারল্যান্ডের সংস্কৃতি, শিল্পকলা, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী জীবনধারার প্রায় 8 লাখেরও বেশি ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। এখানে দেখতে পাওয়া যায় গথিক শিল্প, খোদাই করা বেদি এবং মধ্যযুগীয় মুদ্রা। মুদ্রার প্রসঙ্গে বলা দরকার যে আধুনিক জিউরিখকে শুধু সুইজারল্যান্ডের অর্থনৈতিক রাজধানী বলাই যথেষ্ট নয়, বিশ্বের মানচিত্রে এটি একটি প্রধান গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার। এখানে অবস্থিত ক্রেডিট সুইস এবং ইউবিএস এর মতো বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলির সদর দপ্তর। বৃহৎ ব্যাংকিং এবং বীমা শিল্প আর ঐতিহ্যগতভাবে সুইস ব্যাংকিংয়ের সুখ্যাতির ভিত্তিতেই এই শহরের অর্থনৈতিক শক্তির স্থাপনা। স্বর্ণ ও মূল্যবান ধাতু বাণিজ্যের জন্য জুরিখ একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্র। এই শক্তিশালী অর্থনৈতিক ভিতের সরাসরি প্রভাব পড়েছে শহরের জীবনযাত্রার মানের ওপর। অত্যন্ত উচ্চ জীবনযাত্রার মান, সুশৃঙ্খল জনজীবন এবং পরিচ্ছন্নতার জন্য বিশ্বজুড়ে পরিচিত জুরিখ। আবার এই কারণেই শহরটির বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি। সহজ বাংলায় দেখলে হবে, খরচা আছে। তবে উচ্চ বেতন কাঠামো, চমৎকার জনপরিবহন ব্যবস্থা এবং উন্নত জনসেবা এবং নিটোল পরিবেশের কারণে এখানে জীবনযাত্রার সামগ্রিক মান তুলনামূলকভাবে অনেক উন্নত এবং স্থিতিশীল। ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে জুরিখ। আর্থিক কেন্দ্র ছাড়াও বিজ্ঞান, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রেও বেশ এগিয়ে জুরিখ। ইউনিভার্সিটি অফ জুরিখ, সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠান এই শহরে। বিশ্বমানের একাধিক মিউজিয়াম, আর্ট গ্যালারি ও থিয়েটার মিলিয়ে বিশেষভাবে সমৃদ্ধ শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য। আর এই আধুনিক জীবনের ব্যস্ততা পেরিয়ে শহরের প্রাণকেন্দ্র হল লিম্মাট নদীর দুপাশে বিস্তৃত এর ওল্ড টাউন বা অলস্ট্যাট। নদীর পশ্চিম পাড়ের অলস্টাটের এলাকাটা মুনস্টারহাফ প্লাজা। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে 12শো শতাব্দীর ফ্রাউ মুনস্টার চার্চ। মুনস্টারহাফকে ঘিরে রয়েছে সুন্দর গিল্ড হাউস এবং ঐতিহাসিক স্থাপত্যের বেশ কিছু ভবন। সংকীর্ণ পাথর মোড়ানো রাস্তাগুলি দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ছে ঐতিহ্যবাহী সুইস বুটিক, ক্যাফে এবং হস্তশিল্পের দোকানের সারি। এই পথ ধরে আরও কিছুটা এগোলেই লিন্ডেনহফ, পুরনো শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক টিলা, যা একসময় ছিল রোমান দুর্গের স্থান। লিন্ডেনহফ থেকে দেখা যায় নিচের লিমাট নদী এবং পুরো শহরের এক প্যানোরামিক দৃশ্য। অ্যালপস পর্বতমালার পাদদেশে লিম্মাট নদীর তীরে এবং লেক জুরিখের কোলে অবস্থিত শহর জুরিখ। বুর্কিপ্লাৎস হল লেক জুরিখের পশ্চিম প্রান্তের একটি জনাকীর্ণ পাবলিক স্কোয়ার এবং ট্রাফিক হাব। স্কোয়ারের চারপাশে সবুজ গাছপালা ও বেঞ্চ মিলিয়ে এটি স্থানীয়দের বিশ্রাম এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য একটি জনপ্রিয় স্থান। এখান থেকেই ছাড়ে লেক জুরিখ ভ্রমণের জন্য বিভিন্ন বোট ও ক্রুজ। লেকের তীরবর্তী বুর্কিপ্লাস থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলরাশি এবং দূরবর্তী আল্পস পর্বতমালা। বেলা গড়িয়ে লাঞ্চের সময় পেরিয়ে গেছে, তাই চট করে ঢুকে পড়লাম একটি স্থানীয় রেস্তোরাঁয় চেখে দেখতে আলপাইন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার সুইস ফন্ডু।
আগুনের ওপর রাখা পাত্রে গলানো চিজ আর তাতেই ডুবিয়ে খাওয়া পাউরুটির টুকরো কিংবা সেদ্ধ আলু। এই ফন্ডু আসলে ছিল কৃষকদের খাবার। শীতকালে তাজা খাবারের অভাবের কথা ভেবেই এই ব্যবস্থা। তবে খাবারের ক্ষেত্রে এই দেশের আসল কারিগরি চকলেট। মধুরেনো সমাপয়েত করতে দিনের শেষে যাচ্ছি লিন্টের চকলেট ফ্যাক্টরিতে। লিন্ট হোম অফ চকলেট একটি অত্যাধুনিক মিউজিয়াম, উৎপাদন কেন্দ্র এবং দোকান। লিন্ট অ্যান্ড স্প্রুংলি হল 1845 থেকে সুইস চকলেটের ঐতিহ্যের ধারক। দেখার মতো 3 তলা সমান এই ফোয়ারা, প্রতি সেকেন্ডে ঝরে পড়ছে 1 লিটার করে গলানো চকলেট। এখানেই সুযোগ রয়েছে বিস্তারিত এবং ইন্টারঅ্যাক্টিভ মিউজিয়াম ট্যুরের। লিন্ট চকলেট ট্যুর। এই চকলেট ট্যুরটি চকলেটের জন্ম থেকে শুরু করে কোকোয়া চাষের প্রক্রিয়া, চকলেটের সেই ঐতিহাসিক বিকাশ এবং রোডলফ লিন্টের মতো সুইস মাস্টার চকলেটিয়ারদের অবদান তুলে ধরে। সবচেয়ে ভালো ব্যাপার, বিভিন্ন ধরনের গলানো চকলেট চেখে দেখা। কেমন? আর হাত পাতলেই টুপ করে খসে পড়ছে চকলেটের টুকরো। বাচ্চারা তো বটেই, সেই সঙ্গে প্রাপ্তবয়স্করাও মেতে উঠেছেন চকলেটের এই উৎসবে। নানান ফ্লেভারের স্যাম্পল নিয়ে এবং সবশেষে এখানকারই স্টোর থেকে ব্যাগ বোঝাই চকলেট কিনে মনের আনন্দে শেষ হলো দেশ সুইজারল্যান্ডের পর্ব। এবার পালা প্লেনে করে বাড়ি ফেরার। এটাই ছিল ভূপর্যটকের ক্যামেরা বন্দি করা প্রথম দেশ, অর্থাৎ ভ্লগিং এর হাতে খড়ি। আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের আরো অনেক অনেক দেশ ও তাদের গল্প। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।